সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায় আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। কাল রাতে পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত বন্ধু হুট করে যেন মরীচিকার মতন উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জানতে প্রস্তুত আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লে তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টায় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছুটোছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহারকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন কেরিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না। শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এ ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারোর। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখবে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে জেরি। আশেপাশের প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এই সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ফাঁসতে ফাঁসতে সে এত দূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতন রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বহীন হলে এমন সময়েও ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথে হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপ বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদয় মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। জেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতে অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে, অল্প বয়সে আবেগে ফেঁসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঠেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়সও হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানের অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে জেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছর পাওয়া না পাওয়া গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনে তার 10 মাসেই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্প তার কান্নার গতিবেগ বাড়ালো বই কমলো না। আমজাদ সওদাগর আসেননি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্ব জ্ঞানহীনতা হয়ে গেছেন। মানুষ বরাবরই কোমল প্রাণী। তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক, কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ সুখ। অবনী বেগমও সেই মানুষের বাহিরের নয়। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বেড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে কষ্ট হচ্ছে। মাথার উপর নিকুশ কালো আকাশ, হৃদয়ের ব্যথার আন্দোলন, কণ্ঠ উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ, আমি নীর ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সে গান! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কয়জনে বা সেসবের খবর রাখে। হাতের গিটারের অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গিয়েছে বাহার বখাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ছেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল, তার মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারের ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করে ঠোঁটের মাঝে চেপে ধরল। দিয়াশলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছু মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে।
সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যাহার উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। বাহার কপাল কুঁচকে সিগারেটের ছো মারার ব্যক্তি তার দিকে তাকাতেই বিরক্তিতে উচ্চারণ করলো, অথচ কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নেয়। দুষ্ট হেসে বলে, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বখাটেপনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল খেটেছেন বলে বখাটেপনা ছাড়তে বলছ? অথচ অসভ্য সমাজ বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড় লোকেরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামনে নিয়ে বুকা বুকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনই বলছি। সিগারেট তো ক্ষতিকারক, তাই মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষ সঙ্গই ছাড়তে পারলাম না। আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু, এরে ছাড়ি কিভাবে? চিত্রা গু ধরল। আজ সে ফোন করেছে বাহারকে আর সিগারেটের ধোঁয়া উঠতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভাব তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য বয়ে আরো একটা সিগারেট বের করলো। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। দরজার বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানায় সেই রাগ বশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনানি শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফেলফেল করে চেয়েই রইল। জীবনে এমন অবাক সে যেন কখনোই হয়নি। বাহার কেবল গিটার না ভেঙে দিলে যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চরিত্রের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাক্তার অপেক্ষায় ছিল। ডাক্তার সাথে সাথে সে খেকিয়ে উঠল। ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করে দিলাম না তোমায়। করেছিলাম কিনা বলো, তবুও আমার ব্যাপারে নাক গলানোর সাহস হলো কিভাবে? হলো তোমার? দুই একদিন হেসে কথা বলছি বলে কি মাথায় কিনে নিয়েছ? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতেই বাহার নিজের চিলেকোঠার খানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখলো সবটা। সে হয়তো সত্যি অধিকার ফুলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশী হৃদয় তোলপাড় করে অভিমান জমল। চোখ টলমল করলো অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাত মারল না সে অশ্রুর কণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে এটা না, যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। গিটার সে কখনো হাতছাড়া করেনি। যেন সাক্ষাৎ প্রাণ ভুমরা এখানে, অথচ সেই গিটার আজ বিধ্বস্ত অবস্থায়। তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশী কান্নায় ভিজে গেল নেত্রযুগল। চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সামান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করলো। বাহার ভাইয়ের দিক সে আর ফিরে চাইবে না। পাষাণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছেন কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখে দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতে চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে সে এ সময় দেখে ফাটকেও গেল কিছুটা। বিষমিত কণ্ঠে বলল, আমজাদ। কুর্তায় পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো।
একই প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানের মুখ ফুলালো। হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 ঊর্ধ্বা অবনী অষ্টাদশী হয়ে উঠল, নিমিষে মুখ ফুলিয়ে বলল, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইল। আমজাদ মাথা ঝুঁকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গেছিলাম অবনী, না হয় তোমার অপেক্ষায় করতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতে অবনীর কান্না এলো, লেপটে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়াত হুট করে অবনীর এত ঘনিষ্ঠ আশা করেনি। সামান্য বিব্রত বোধ করল সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি উঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছেন এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলেছে মানুষ দেখেছে। আমজাদ অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল। অবনী ঠিক মনে নেই, আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন, কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষ এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠে নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘরবন্দি বিবশ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা, কারোর সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য লাগে বলে সবার গোপন হৃদয় মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এই সময়ে বাড়িতে হইচই থাকে কম, যে যার মতন ব্যস্ত। তুহিন ভাইজানও বোধহয় বাহিরে এখনো। জিশান আর তিশান ভাইরাও বোধ হয়ে পড়েছে। ওহি আবারও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমুচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলতে সারাদিন পর এখন বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেওনি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খোঁজ রাখে? আধার ঘর অন্য কারো উপস্থিত অনুভব করতে চমকে উঠলে চিত্রা। এ সময় কে আসতে পারে তার ঘরে? ভাবতেই বারান্দার দরজায় উঁচা লম্বা পুরুষনালী অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু। নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিক্সা, গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে।